মৃত্যু মৃত্যু কি খুব সহজ, নাকি মৃত্যু খুব কষ্টকর? মৃত্যুই কি সবশেষ, নাকি নতুন জীবনের শুরু, আর জীবনই বাকি? এইসব প্রশ্ন নিয়ে আমি ভৈরব ঋষিকেশ ত্রান্তিকের কাছে গিয়ে কাকুতি মিনতি করি। ওনার সম্পর্কে কিছু বলে রাখা দরকার। 6 মাস আগে ওনাকে দেখেছিলাম। সে কি রূপ! 7 ফিট লম্বা, গায়ে অজানা মৃত্যুর ছাই, হৃষ্টপিষ্ট শরীরের সাথে সাথে জটাধারী কেশ, এবং চোখ দুটোতে অসম্ভব শান্তি বিরাজমান। উনি বর্তমানে আমাদের গ্রাম থেকে 3 কিলোমিটার দূরে একটা পোড়ো বাড়িতে এক পাগলের সাথে থাকেন। আমি এখন ওনাকে জিজ্ঞাসা করছি, আত্মা কি? বললেন, তা জেনে তুমি কি করবে? বললাম, কৌতূহল। যা দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, কিন্তু হ্যাঁ, শরীররূপী খোলস থেকে একবার বেরিয়ে গেলে নক্ষত্রের সঙ্গমে তা দেখা যায়। তাকে সাধারণ মানুষ আত্মা বলে। আর অনেকভাবে দেখা যায়, তবে সেক্ষেত্রে বিবিধকরণ বর্তমান। আর সাধকের কাছে আত্মা ও জীবিত মানুষ দুই সমান, দুই সাধনের মাধ্যম। সাধকের ভাষায় জীবাত্মার পরমাত্মার মিলন। কিছু কিছু সাধক তো শিবশক্তির মাধ্যমে আত্মার বিচরণ করতে পারে, তার উপরে শূন্য। আমি বললাম, আপনি কি দেখেছেন? দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, তাহলে শোনো। আমার গুরুর আদেশে আমি যখন বাড়ির দিকে যাচ্ছিলাম, মোটামুটি মাঝপথে এসে পড়েছি। হঠাৎই হোঁচট খেয়ে বুড়ো আঙ্গুলের চারা উঠে যায়। সে সময় এক লোক গলগলিয়ে রক্ত বেরোতে দেখে সাহায্য করতে আসে, আর তার বাড়িতেই নিয়ে যায়। অনেক কষ্টে পৌঁছায়। কোনো মতে এক গাছ দিয়ে রক্ত বন্ধ করি। পুরো গাছটা লাল বর্ণের। যাই হোক, ওর বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে শুই। আমি যখন শুই, তখন আমি অনেক কিছু দেখতে পাই। আমার গুরুর করা আদেশ, কাউকে কিছু বলা যাবে না। আমি দেখি সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে। ঘন জঙ্গল থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। পুকুর পাড়টা খুব নির্জন, আর পুকুরের জল দীর্ঘকাল না নড়ায় শ্যাওলা জমে গেছে। দিনের বেলাতে জঙ্গলের গাছপালার জন্য সূর্যের আলো ঠিকমতো পৌঁছাচ্ছে না পুকুরে, তাই পুকুরের জল কুচকুচে কালো। ঝিঝি পোকা ডাকছে। সুষমা ভয়ে ভয়ে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে বাড়ির দিকে। সেই সময় হঠাৎ দেখল পুকুর পাড়ের খেজুর গাছটার গোড়ায় কে যেন বসে আছে। লোকটার কাছে গিয়ে সুষমা জিজ্ঞাসা করল, কে আপনি? লোকটা মাথা তুলে সুষমার দিকে তাকাতেই ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠল সুষমা। লোকটার মুখে কোনো চামড়া ছিল না। বড় বড় দাঁত কপাটি আর অগ্নিলাল চোখ দুটো দেখে ভয়ে পিছলে জলে পড়ে যেতেই তলিয়ে গেল সুষমা। সারা রাত ধরে ওর বাবা মা গ্রামের লোকজন নিয়ে ওকে খুঁজল, কিন্তু কোথাও পেল না, এমনকি পুকুর পাড়েও না। ঘুম থেকে উঠে চোখে জল দিয়ে ওদের পুকুরের আশেপাশে যেতে মানা করি। তার 4-5 দিন পর দেখি রাতের বেলায় ওই পুকুরে মাছ ধরতে গেছে এক লোক। টর্চের আলোয় ও দেখল পুকুরের কিনারায় বড় একটা গজার মাছ। হঠাৎ চোখের পলকেই উধাও হয়ে গেল মাছটা। মাছটাকে খুঁজতে হাঁটু জলে নামলো ও। হঠাৎ পুকুরে ভেসে উঠল ভয়ঙ্কর এক জিনিস, যা বলে বোঝানো যাবে না। মুখ থেকে কোনো শব্দই বের হলো না। বেশিক্ষণ লাগলো না ওর পুকুরে তলিয়ে যেতে। পরদিন সকালে লোকজন টর্চ লাইটটা পুকুরের পাড়ে খুঁজে পেল। তারপর থেকেই গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এতদিন লোকজন এই পুকুরটাকে পানা পুকুর বলেই জানত, কারণ এর জল কুচকুচে কালো। আর এই কারণেই এই পুকুরের জল খাওয়া বা অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না। এবং অনেকেই নাকি ওখানে কিছু একটা দেখেছে। তার কদিন পর জানতে পারি ওই লোক নিখোঁজ হওয়ার পর
ওই পুকুরটাকে ভুতুরে পুকুর বলে জানতে শুরু করেছে। তার কিছুদিন বাদেই জমিদার নগেন বাজার থেকে ফিরছিলেন। আসতে একটু ঘোর সন্ধ্যা হয়ে গেল। সেই পুকুর পাড় দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিল। আজ ওনার সাথে কেউ নেই। আকাশ খুব পরিষ্কার, জ্যোৎস্নার আলোয় চারিপাশ আলোকিত। খেজুর গাছটার কাছে এসে দেখলেন তার 4 বছরের ছেলে গাছের গোড়ায় বসে খিলখিল করে হাসছে। অবাক হয়ে জমিদার নগেন বললেন, এত রাতে এখানে কি করছো? কোনো উত্তর দিল না। হাঁটতে হাঁটতে পুকুরে নেমে গেল। জমিদার নগেন চিৎকার করতে করতে পুকুরে নেমে গেল। পুকুরে নেমে উনি বুঝতে পারলেন আসলে কত বড় ভুল করেছেন তিনি। তখন ওনার আমার বলা কথা মনে পড়ল। আসলে উনি আমাকে সাহায্য করেছিলেন যখন আমার নখের চারা উপড়ে গিয়েছিল। আগেই ভাবা উচিত ছিল ওনার, তার ছেলে এত রাতে পুকুর পাড়ে আসবে কেন, আর পুকুরেই বা নামবে কেন। কিন্তু এখন আর পুকুর থেকে উঠে যাওয়ার কোনো সুযোগ নেই তার। ঘাড় ঘুরিয়ে তাকালো। অবয়বটার চেহারাটা মুহূর্তের মধ্যেই পৈশাচিক চেহারায় রূপান্তরিত হয়ে গেল। পরদিন সকালে জমিদার নগেনের লাশটা পুকুরে ভাসতে পাওয়া গেল। আগের দুজনের মতো উধাও হয়নি তিনি। চোখ দুটি বড় বড়, যেন বেরিয়ে আসবে, এবং মুখটা হা করা। বীভৎস লাশটা দেখে পাগলও বুঝতে পারবে আত্মহত্যা না। গ্রামবাসীরা বুঝতে পেরেছে কতটা ভয়ঙ্কর আর নৃশংসভাবে তার মৃত্যু হয়েছে। বাবার লাশটা এক নজর দেখেই দৌড়ে সেখান থেকে চলে আসলো নয়ন। জমিদার বাজার থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসে ওর জন্য। মনে মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠল নয়নের। গ্রামের সবচেয়ে বোকা ছেলেটা হলো নয়ন। এই ঘটনার পর সবসময় মনমরা হয়ে বসে থাকে। আমি নয়নকে বলি, শোন, তুই তো আমার কোনো কথাই শুনবি না জানি, তাই এই রক্ষা কবচটা পরে থাকবি সব সময়। এই ঘটনার অনেক দিন কেটে গেল, কিন্তু আজও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ কিছু করবে নয়ন। সন্ধ্যা নেমে এলো গ্রাম জুড়ে। ঘরে ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বলে উঠল। পুকুরের চারপাশে অন্ধকার। নয়ন হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে আসলো। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। চাঁদের আলোয় পুকুরের জল হালকা ঢেউ খেলতে দেখা গেল। হঠাৎ নয়ন দেখল খেজুর গাছের গোড়ায় একটা গরু ঘাস খাচ্ছে। এই সন্ধ্যাবেলায় কার গরু ঘাস খাচ্ছে? সামনে এগিয়ে গেল নয়ন। কাছাকাছি আসতেই দেখল ওটা গরু নয়, কালো আবছা মতো কিছু। চোখ দুটো জল জল করছে। আরো অবাক হলো নয়ন, গরুটা কোথায়? কালো ছায়াটা ওর দিকে তাকিয়ে পুকুরে লাফ দিল। বুঝতে পারল রক্ষা কবচের জন্য বেঁচে গেছে এই যাত্রায়। ওর মনে পড়ে গেল তাবিজটা দেওয়ার সময় আমি কি বলেছিলাম, এই তাবিজটা তোমাকে সবসময় বিপদ থেকে বাঁচাবে। হাঁটতে হাঁটতে আবারও বাড়ি চলে আসলো। শুয়ে শুয়ে ভাবল কাল আবারও আমার কাছে আসবে। পরদিন সকালে একটা কুকুর পুকুরে ভাসতে দেখল। পুরো শরীরে নখ আর দাঁতের দাগ। পুকুরটাকে দেখেই বুঝতে পারা যায় কতটা কষ্ট দিয়ে মেরেছে। খুব মায়া লাগলো নয়নের। চোখের কোণে জল চলে আসলো ওর। এ নিয়ে চারটা তরতাজা প্রাণ নিল এই পুকুরটা। সেই দিনই আমার কাছে আসলো নয়ন, সব কিছু খুলে বলল। সব শুনে আমি বললাম, 2 দিন পরে আয়, আর এই 2 দিন কেউ যেন পুকুর পাড়ে না যায়। সেই দিন বিকালে নয়নের সাথে দেখা হলো ওর বন্ধুর। ওকে দেখেই বলল, কিরে, তোকে তো আজকাল দেখাই যায় না, কই থাকিস? হেসে বলল, আমি তো বাড়িতেই থাকি। তুই এখন কোথায় যাস? বলল, এক বন্ধুর সাথে দেখা করতে যাব। নয়ন বলল, যেখানেই যাস যা, কিন্তু পুকুর পাড়ে যাস না বন্ধু। হেসে বলল, পুকুর পাড়ে যাব না কেন?
সন্ধ্যার পর যখন নয়নের বন্ধু বাড়ি ফিরছিল তখন দেখে ওর বান্ধবী পুকুর থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ওর অপেক্ষা করছে। নয়নের বন্ধু ওর দিকে তাকিয়ে তো অবাক, চোখ ফেরাতে পারছে না। 1 বছর ধরে ওকে দেখছে, অথচ মনে হচ্ছে আজই প্রথম দেখছে। ইশারায় ওর পিছন পিছন আসতে বলল। মন্ত্রমুগ্ধের মতো ওর পিছন পিছন হাঁটতে লাগলো, পুকুর পাড়ের দিকে নিয়ে যেতে লাগলো। পুকুর পাড়ের খেজুর গাছটার গোড়ায় গিয়ে দাঁড়ালো। কেউ নেই আশেপাশে। তখনও পুকুর থেকে উঠে আসলো এক অবয়বটা। বিভৎস চেহারা, বন্ধুর দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। ওই এক চুলো নড়ছে না, চিৎকার করার ক্ষমতা হারিয়েছে। তখনই হঠাৎ মাঝখানে এসে দাঁড়ালো নয়ন। এক নজর নয়নের দিকে তাকিয়ে অদৃশ্য হয়ে গেল। নয়ন ধমক দিয়ে বলল, কিরে, তোকে না পুকুরের পাড়ে আসতে মানা করেছি, তারপরেও আসছিস কেন? কেন জানি না, একটা ঘোরের মধ্যে ছিলাম, খালি পুকুর পাড়ে আসতে ইচ্ছা করছিল। 2 দিন বাদে আমার কাছে আবার আসে নয়ন। আমি ওকে বললাম, তোদের গ্রামের ওপর আত্মার নজর পড়েছে। তোকে আজ রাতে পুকুরের পাশে যে খেজুর গাছটা আছে ওটাকে আগুনে পুড়িয়ে খেজুর গাছের নিচে মাটি খুঁড়ে হাড় পাবি। সেই হাড় নিয়ে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিতে হবে, তাহলেই সমস্যা সমাধান হবে। কিন্তু বিপদ আছে, যদি তা না করতে পারিস তাহলে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। গভীর রাত, চারিদিকে নীরবতা। গ্রামের লোকজন নিয়ে পুকুর পাড়ে চলে আসলো নয়ন। খেজুর গাছে আগুন ধরিয়ে দিতেই শো শো করে হাওয়া শুরু হতে লাগলো। পুকুরের জল সমুদ্রের মতো লাফাতে শুরু করলো। কোনো মতেই গাছটি পুড়িয়ে গ্রামের লোকজন মাটি খুঁড়ে হাড়গুলো বের করে বাকি কাজগুলো সম্পন্ন করলো। বুক এখনো কাঁপছে ওর, পুরো শরীর ঘামে ভিজে গেছে। আকাশের দিকে তাকালো ও। তখন কোথায় হাওয়া আর কোথায় সমুদ্র, চারিদিক শান্ত। উঠে দাঁড়ালো নয়ন, বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পরদিন গ্রামবাসী আমার কাছে এলো। আমি একটা তাবিজ দিয়ে ভাগিয়ে দিই এবং আমি আমার বাড়ির দিকে রওনা দিই। সবশেষে আমি ভৈরব ঋষিকেশ তান্ত্রিককে জিজ্ঞাসা করি, মৃত্যু কি এই ব্যাপারে বুঝতে পারলাম, কিন্তু মৃত্যুর পর কি হয় এই ব্যাপারে জানা হলো না যে। ভৈরব বললেন, সব যদি আজই জেনে নাও তাহলে হজম করতে পারবে না। মৃত্যুর ব্যাপারে এতটুকুই জানো, মৃত্যু কর্মের ওপর নির্ভর করে, যে যেমন কর্ম করবে তার ফল তেমন পাবে। এই বলে উনি শেষ করলেন। দাদা, আমার দাদু আমাকে ঠিক যেভাবে বলেছিল আমি ঠিক সেইভাবেই তোমাকে জানিয়ে দিলাম। আমার দাদুর নাম নয়ন। ইতি তোমার অজানা শ্রোতা। তোমরাও যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি। তোমাদের ইচ্ছামতো যে কোনো একটি ঘটনা লিখে পাঠিয়ে দাও। যদি এতক্ষণ তোমরা ঘটনাটা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন। তাই আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন।